কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্রনেতা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে একটি বিশেষ দল তাদের বিরুদ্ধে কথা বলছে না, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করল বুলগেরিয়া সরকার, ইউরোপ জুড়ে তোলপাড়। এবং মেধার মূল্যায়ন ছাড়া লটারির মতো উদ্ভট সিস্টেমে স্কুল ভর্তি প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোনো দলে নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ মাহমুদ। শুরু করছি রাজনীতির মাঠের নতুন মেরুকরণের খবর দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগামী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এবং তার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আসিফ মাহমুদ মনে করেন, গতানুগতিক রাজনৈতিক দলের কাঠামোর মধ্যে থেকে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছে তা পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। তিনি জানিয়েছেন, তার এই সিদ্ধান্ত কোনো হঠকারী বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসিফ মাহমুদের মতো তরুণ নেতৃত্বের স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় বার্তা। বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি বা নতুন কোনো রাজনৈতিক দল গঠনের গুঞ্জন থাকলেও আসিফ মাহমুদ নিজেকে দলীয় শৃঙ্খলের বাইরে রেখে সাধারণ মানুষের প্রার্থী হিসাবে উপস্থাপন করতে চাইছেন। তিনি মনে করেন, দলীয় লেজুরবৃত্তির বাইরে এসে সংসদী কথা বলার মতো স্বতন্ত্র কণ্ঠস্বর এখন সময়ের দাবি। তার নির্বাচনী এলাকা বা তিনি কোথা থেকে লড়বেন সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ আসন অথবা তার নিজ জেলা থেকে তিনি নির্বাচন করতে পারেন। তরুণ ভোটারদের বিশাল একটি অংশ তার এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না, সালাউদ্দিন। এবারে নজর দিচ্ছি বিএনপির পক্ষ থেকে আসা একটি গুরুতর রাজনৈতিক অভিযোগের দিকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে দেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তাদের বিরুদ্ধে কোনো কঠোর সমালোচনা করছে না। সম্প্রতি এক রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। যদিও সালাউদ্দিন আহমেদ সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে তিনি জামায়াতে ইসলামী বা সমমনা কোনো ইসলামী দলের কৌশলের দিকে ইঙ্গিত করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের যে ক্ষতি করেছে তার বিচার ও সমালোচনা যখন সবার মুখে থাকার কথা, তখন একটি দল রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। তাদের মূল লক্ষ্য হল আওয়ামী লীগের যে নিজস্ব ভোট ব্যাংক বা সাইলেন্ট ভোটার রয়েছে তাদের সহানুভূতি অর্জন করা এবং আগামী নির্বাচনে সেই ভোটগুলো নিজেদের বাক্সে টানা। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার অবস্থান স্পষ্ট হওয়া জরুরি, কিন্তু ভোটের রাজনীতিতে কৌশল করতে গিয়ে কেউ যদি স্বৈরাচারের অপরাধকে লঘু করে দেখেন তবে জনগণ তা মেনে নেবে না। বিএনপির এই শীর্ষ নেতা সতর্ক করে দিয়ে বলেন, যারা দু নৌকা বা দুই কূল রক্ষা করে চলার চেষ্টা করছেন, আখিরে তারা জনগণের বিশ্বাসীর জায়গাটি হারাবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলগুলোর মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়েছে, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ। আন্তর্জাতিক অঙ্গনের খবর। তীব্র গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখে অবশেষে পদত্যাগ করেছে ইউরোপের দেশ বুলগেরিয়ার সরকার। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির অভিযোগে দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দেশটির রাজধানী সোফিয়া সহ বড় শহরগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং বিচার বিভাগের সংস্কার করতে পারেনি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দরিদ্র এই দেশটিতে জ্বালানি সংকট মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।
গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। পুলিশের সাথে বেশ কয়েকবার বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। অবশেষে জনদাবি মেনে নিয়ে সরকার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশটিতে আগাম নির্বাচনের পথ সুগম হল। তবে বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র সরকারের পদত্যাগই বুলগেরিয়ার সমস্যার সমাধান নয়। দেশটিতে যে গভীর রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে এবং ঘন ঘন সরকার পরিবর্তনের যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। ইউরোপের অন্যান্য দেশগুলো বুলগেরিয়ার এই পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে, কারণ এটি বলকান অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। শেষ খবরটি শিক্ষা বিষয়ক, যা সরাসরি প্রভাব ফেলছে দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের ওপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম স্কুল ভর্তিতে লটারি প্রথা বাতিলের জোর দাবি জানিয়েছেন। তিনি লটারি সিস্টেমকে উদ্ভট এবং মেধাবিরোধী বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে সার্জিস আলম বলেন, কোভিড পরিস্থিতির সময় সাময়িকভাবে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক। এখনও কেন একজন শিক্ষার্থীকে মেধার লড়াইয়ে না নেমে ভাগ্যের উপর নির্ভর করতে হবে? লটারির মাধ্যমে একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ভালো স্কুলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, আবার অপেক্ষাকৃত কম যোগ্যকেও শুধুমাত্র ভাগ্যের জোরে সুযোগ পেয়ে যাচ্ছে। এটি মেধার চরম অবমাননা। সার্জিস আরও উল্লেখ করেন যে তৃতীয় শ্রেণী বা তার ওপরের ক্লাসগুলোতে লটারি পদ্ধতি চালু রাখা মানে হল শিশুদের শুরুতেই প্রতিযোগিতামূলক মানসিকতা থেকে দূরে সরিয়ে রাখা। তিনি বলেন, যে জাতি মেধাকে মূল্যায়ন করতে জানে না, সে জাতি এগোতে পারে না। কোচিং বাণিজ্য বন্ধ করার অজুহাতে লটারি চালু করা হয়েছিল, কিন্তু বাস্তবতা হল কোচিং বাণিজ্য বন্ধ হয়নি, বরং শিক্ষার মান কমেছে। তিনি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে অবিলম্বে এই লটারি প্রথা বাতিল করে মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকরা ব্যাপক সমর্থন জানিয়েছেন। তারাও দীর্ঘদিন ধরে লটারির পরিবর্তে মেধাভিত্তিক পরীক্ষার দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।